মিনিট দুই এমনি নীরবে কাটিবার পর অকস্মাৎ একটা গভীর দীর্ঘশ্বাসের শব্দে চকিত হইয়া বিজয়া মুখ তুলিতেই দেখিতে পাইল নরেনের সমস্ত চেহারাটা যেন কি একরকম হইয়া গেছে। দুজনে চোখাচোখি হইবা মাত্রই সে হঠাৎ বলিয়া উঠিল, নলিনী ঠিকই বুঝেছিল বিজয়া, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমার মতো একটা অকেজো অপদার্থ লোককেও যে কারো কোনো প্রয়োজন হতে পারে এ আমি অসম্ভব বলে হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু সত্যিই যদি এই অসঙ্গত খেয়াল তোমার হয়েছিল, শুধু একবার হুকুম করনি কেন? আমার পক্ষে এর স্বপ্ন দেখাও যে পাগলামি বিজয়া। আজ এতদিন পরে তাহার মুখে নিজের নাম শুনিয়া বিজয়ার আপাদ মস্তক কাঁপিয়া উঠিল। সে মুখের উপর সজোরে আঁচল চাপিয়া ধরিয়া উচ্ছ্বসিত রোদন সংবরণ করিতে লাগিল। নরেন পিছনে পদশব্দ শুনিয়া মুখ ফিরাইয়া দেখিল দয়াল ঘরে প্রবেশ করিতেছেন। দয়াল দ্বারের উপরে দাঁড়াইয়া এক মুহূর্ত নিঃশব্দে উভয়ের প্রতি দৃষ্টিপাত করিলেন। তারপরে ধীরে ধীরে বিজয়ার কাছে গিয়া তাহার সোফার একান্তে বসিয়া মাথার উপর ডান হাতটি রাখিয়া স্নিগ্ধ কণ্ঠে ডাকিলেন, মা। সে তাহার আগমন অনুভব করিয়াছিল এবং প্রাণপণে এই লজ্জাকর ক্রন্দন রোধ করিবার চেষ্টা করিতেছিল, কিন্তু এই করুণ সুরে মাতৃ সম্বোধনের ফল একেবারে বিপরীত হইল। কি জানি তাহার মৃত পিতাকে মনে পড়িয়াই ধৈর্যচ্যুতি ঘটিল কিনা, সে চক্ষের পলকে বৃদ্ধের দুই জানুর উপর উপুড় হইয়া পড়িয়া ক্রোড়ের মধ্যে মুখ গুঁজিয়া কাঁদিয়া ফেলিল। দয়ালের চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। এ সংসারে একমাত্র তিনিই শুধু এই মর্মান্তিক রোদনের আগাগোড়া ইতিহাসটা জানিতেন। মাথার উপর ধীরে ধীরে হাত বুলাইতে বুলাইতে বলিতে লাগিলেন, শুধু আমার দোষেই এই ভয়ানক অন্যায় হলো মা, শুধু আমিই এই দুর্ঘটনা ঘটালুম। নলিনীর সঙ্গে এতক্ষণ আমার এই কথাই হচ্ছিল, সে সমস্তই জানতো, কিন্তু সে জানতো নরেনই মনে মনে তোমাকে, কিন্তু নির্বোধ আমি সমস্ত ভুল বুঝে তোমাকে উল্টো খবর দিয়ে শুধু এই দুঃখ ঘরে ডেকে আনলাম। এখন বুঝি আর কোনো প্রতিকার? দেয়ালের ঘড়িতে ৩টা বাজিয়া গেল। তিনজনই স্তব্ধ হইয়া রহিলেন। তাহার ক্রোড়ের মধ্যে বিজয়ার দুর্জয় দুঃখের বেগ ক্রমশ প্রশমিত হইয়া আসিতেছে অনুভব করিয়া দয়াল অনেকক্ষণ পরে আস্তে আস্তে তাহার পিঠের উপর হাত চাপড়াইতে চাপড়াইতে বলিলেন, এর কি আর কোনো উপায় হতে পারে না মা? বিজয়া তেমনি মুখ লুকাইয়া রাখিয়াই ভগ্ন কণ্ঠে বলিয়া উঠিলেন, না না, মরণ ছাড়া আর আমার কোনো পথ নেই। দয়াল কহিতে গেলেন, ছি মা, কিন্তু। বিজয়া প্রবল বেগে মাথা নাড়িতে নাড়িতে কহিল, না না, এর মধ্যে আর কোনো কিন্তু নেই। আমি কথা দিয়েছি, বেঁচে থাকতে সে আমি ভাঙতে পারবো না দয়াল বাবু, মরতে না পারলে আমি। বলিতে বলিতেই আবার তাহার কণ্ঠরোধ হইয়া গেল। দয়ালের গলা দিয়াও আর কথা বাহির হইল না। তিনি নীরবে ধীরে ধীরে তাহার চুলের মধ্যে শুধু হাত বুলাইতে লাগিলেন। পরেশের মা বাহির হইতে ছেলেকে দিয়া বলাইল, মাঠান, বেলা ৩টে বেজে গেল যে। সংবাদ শুনিয়া দয়াল অত্যন্ত ব্যস্ত হইয়া উঠিলেন এবং স্নানাহারের জন্য নির্বন্ধের সহিত পুনঃ পুনঃ অনুরোধ করিয়া তাহার মুখখানি তুলিয়া ধরিবার যত্ন করিতে লাগিলেন। পরেশ পুনরায় কহিল, তোমার জন্যে কেউ যে খেতে পারছি নে মাঠান। তখন চোখ মুছিয়া বিজয়া উঠিয়া বসিল এবং কাহারও প্রতি দৃষ্টিপাত না করিয়া ধীর পদে নিষ্ক্রান্ত হইয়া গেল। দয়াল কহিলেন, নরেন, তোমারও তো এখনো খাওয়া হয়নি। নরেন অন্যমনস্ক হইয়া কি ভাবিতেছিল, মুখ তুলিয়া কহিল, না। তবে আমার সঙ্গে বাড়ি চলো। চলুন বলিয়া সে দ্বিরুক্তি না করিয়া উঠিয়া দাঁড়াইল এবং দয়ালের সঙ্গে ঘর হইতে বাহির হইয়া গেল।
সেই দিন সন্ধ্যাবেলায় আসন্ন বিবাহোৎসব উপলক্ষে কয়েকটা প্রয়োজনীয় কথাবার্তার পরে পিতা পুত্র রাসবিহারী ও বিলাসবিহারী প্রস্থান করিলে বিজয়া তাহার পরিবার ঘরে প্রবেশ করিয়া আশ্চর্য হইয়া গেল। দয়াল এমনি তন্ময় হইয়া বসিয়াছিলেন যে কাহারও আগমন লক্ষ্য করিলেন না। তিনি কখন আসিয়াছেন, কতক্ষণ বসিয়া আছেন বিজয়া জানিত না, কিন্তু তাহার সেই তদ্গত ভাব দেখিয়া ধ্যান ভাঙিয়া কৌতূহল নিবৃত্ত করিতে তাহার প্রবৃত্তি হইল না। সে যেমন আসিয়াছিল তেমনি নিঃশব্দে চলিয়া গেল। কিন্তু প্রায় ঘণ্টাখানেক পরে ফিরিয়া আসিয়াও যখন দেখিতে পাইল তিনি একইভাবে বসিয়া আছেন, তখন ধীরে ধীরে সম্মুখে আসিয়া দাঁড়াইল। দয়াল চকিত হইয়া কহিলেন, তোমার জন্যেই অপেক্ষা করছি মা। বিজয়া স্নিগ্ধ কণ্ঠে কহিল, তাহলে ডাকেননি কেন? দয়াল কহিলেন, তোমরা কথা কইছিলে বলে আর বিরক্ত করিনে। কাল দুপুরবেলা আমার ওখানে তোমার নিমন্ত্রণ রইল মা। না মা, না, সে কিছুতেই হবে না। পাছে না বলে বিদায় করো, সেই ভয়ে এই পথ হেঁটে আবার নিজে এসেছি। কিন্তু দুপুর রোদে হেঁটে যেতে পারবে না বলে দিচ্ছি। আমি পালকি বেহারা ঠিক করে রেখেছি, তারা এসে তোমাকে ঠিক সময়ে নিয়ে যাবে। বৃদ্ধের সকরুণ কথায় বিজয়ার চোখ ছলছল করিয়া আসিল। কহিল, একটা চিঠি লিখে পাঠালেও আমি না বলতুম না, কেন অনর্থক আবার নিজে হেঁটে এলেন? দয়াল উঠিয়া আসিয়া বিজয়ার একটা হাত চাপিয়া ধরিয়া কহিলেন, মনে থাকে যেন, বুড়ো ছেলেকে কথা দিচ্ছ মা, না গেলে আবার আমাকে ছুটে আসতে হবে, কোনো মতেই ছাড়বো না। বিজয়া ঘাড় নাড়িয়া বলিল, আচ্ছা। কিন্তু এই আগ্রহাতিশয্যে সে মনে মনে বিস্মিত হইল। একে তো ইতিপূর্বে কোনোদিনই তিনি নিমন্ত্রণ করেন নাই, তাহাতে সান্ধ্য ভোজনের পরিবর্তে এই মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা এবং প্রতিশ্রুতি পালনের জন্য এইরূপ বারংবার স্বনির্বন্ধ অনুরোধ কেমন যেন ঠিক সহজ এবং সাধারণ নয় বলিয়াই তাহার সন্দেহ হইল। আজ দুপুরবেলাও যে এই অকারণ নিমন্ত্রণের সংকল্প তাহার মনের মধ্যে ছিল না তাহা নিশ্চিত। অথচ ইহারই মধ্যে যানবাহনের বন্দোবস্ত পর্যন্ত করিয়া আসিতে তিনি অবহেলা করেন নাই। মনের অস্বস্তি গোপন করিয়া বিজয়া ঈষৎ হাসিয়া জিজ্ঞাসা করিল, কারণটা কি, শুনতে পাইনে? লেশমাত্র ইতস্তত না করিয়া উত্তর দিলেন, না মা, সেটি তোমাকে পূর্বাহ্নে জানাতে পারবো না। বিজয়া কহিল, তা না বলেন নিমন্ত্রিতদের নাম বলুন। দয়াল কহিলেন, তুমি তো সবাইকে চিনবে না মা, তারা আমার ওই পাড়ারই বন্ধু। যাদের চিনবে তাদের একজনের নাম রাসবিহারী, অপরের নাম নরেন্দ্র। দয়াল চলিয়া গেলে বিজয়া বহুক্ষণ পর্যন্ত স্থির হইয়া বসিয়া মনে মনে ইহার হেতু অনুসন্ধান করিতে লাগিল। কিন্তু যতই ভাবিতে লাগিল, কি একটা অশুভ সংশয়ে মনের অন্ধকার নিরন্তর বাড়িয়াই চলিতে লাগিল।